শিক্ষা গ্রহণ করছে, তার কাছে সত্যটা অবারিত, তার কাছে সত্যটাই বড়। আমি আমার সত্যের আলোর কাছে যখন বুঝতে পেরেছি একজন ভয়ঙ্কর দানব এই দেশ শাসন করছে, অতএব আমি আমার দায়িত্ব মনে করেছি তার বিরুদ্ধে লড়াই করা। আর আমার অন্যান্য সতীর্থ এবং আমার অন্যান্য সহকর্মীদের মতো আমি সেই দিন এরশাদের সামরিক শাসন বিরোধী আন্দোলনে সামিল হয়েছি। তখনকার সেই আরেকটি স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা এখানে সম্পৃক্ত ছিলাম। বিশিষ্ট বুদ্ধিজীবী অধ্যাপক রফিকুল ইসলাম উপস্থিত রয়েছেন। আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক, বিগত আন্দোলনে তরুণদের পক্ষে যার দুর্জয় সাহস আমাদের মতো অনেককেই মুগ্ধ করেছে, অনুপ্রাণিত করেছে, জাতীয়তাবাদী ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ এখানে উপস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী বৃন্দ এবং জাতীয়তাবাদী ছাত্র দলের সকল পর্যায়ের নেতাকর্মী বৃন্দ এবং সাধারণ ছাত্রছাত্রী ভাই বোনেরা, আজকে এই হেমন্তের স্নিগ্ধ বিকালে আমার বহু স্মৃতি একসাথে ভিড় করে আসছে। ঠিক যে জায়গায় বক্তৃতা করছি ঠিক এই জায়গায় আজ থেকে 34 বছর আগে বা 32 বছর আগে সর্বশেষ বক্তৃতা করে এখান থেকে বিদায় নিয়েছি। বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া শেষ করে ছাত্র রাজনীতির জন্য আরও কিছুদিন থেকে 1991 সালে 90-এ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি ভিপি এবং এরপরে কেন্দ্রীয় ছাত্র রাজনীতির জন্য ঢাকায় যাওয়া, সব মিলিয়ে 91-এর শেষে আমি এখান থেকে বিদায় নিই। কিন্তু 80-র দশকের যে বিশ্ববিদ্যালয়, আমি সেই বিশ্ববিদ্যালয় দেখছি। আমার মনে হয়েছে আমি তাদের মতোই একজন বোধহয় এখনো ছাত্র। আমার শিক্ষক অধ্যাপক রফিকুল ইসলাম স্যারকে দেখে মনে হয়েছে আমি হয়তো কিছুক্ষণের মধ্যেই পাঠ কক্ষে ক্লাসরুমে হয়তো যাব, ওনারা শিক্ষা প্রদান করবেন বা ক্লাস নেবেন। সেই স্মৃতি তখনকার সেই আরেকটি স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা এখানে সম্পৃক্ত ছিলাম। লেখাপড়া, তরুণীদের আনন্দ করা সেই দিন আর রাজনীতির সেই উত্তপ্ত মতিহারের সবুজ চত্বর আবার যেন 34 বছর আগের মতো আমার কাছে ফিরে এসছে। এ আমার আনন্দ এবং এ আমার কষ্টের এই জন্য সেই দিনগুলো ফিরে পাবো না, সেই দিনের সেই আনন্দগুলো ফিরে পাবো না, এইটা কষ্টের। কিন্তু এখানে এসে সেই পুরনো স্মৃতির, সেই তারুণ্যের ঝিলিক দেওয়া সেই জীবন আবার আরেকভাবে অনুরণিত হচ্ছে আমার হৃদয়ের মধ্যে। আমার হৃদয়ের মধ্যে যেন প্রাণ ফিরে পাচ্ছি। আমি বোধহয় আবারও সেই তারুণ্যের কালে ফিরে যাচ্ছি। বন্ধুরা আমার, এই হচ্ছে আজকের আমার অনুভূতি, তার কিছুটা আমি আপনাদের কাছে জানালাম। এর মধ্যে অনেক দিন পার হয়ে গেছে, অনেক কাল পার হয়ে গেছে। এর মধ্যে দেশ এবং রাষ্ট্র, সমাজ এই সম্পর্কে বোঝার এবং উপলব্ধি করার আরেকটি সুযোগ হয়েছে। এই সুযোগের মধ্যে যা দেখেছি, যা বুঝেছি, সেটা আমি আমার যে রাজনীতি করি সেই রাজনীতির সাথে মিলিয়ে নিয়ে আমি রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে সামিল থেকেছি। সেদিনের যে বোধ এবং উপলব্ধি যে কে স্বৈরাচার আর কে গণতন্ত্রী, সেইটা আমার শিক্ষা জীবনের যতটুকু আলো পেয়েছি সেই আলো দিয়ে উপলব্ধি করেছি। যে এরশাদ তিনি কোনো বৈধ শাসক নন, তিনি একটি গণতান্ত্রিক সরকারকে বন্দুকের নলের মুখে সরিয়ে দিয়ে জোর করে রাতের অন্ধকারে ক্ষমতা গ্রহণ করেছি। অর্থাৎ একজন ছাত্রের কাছে, যে ছাত্র
সে লেখাপড়া শিখছে, পাঠ নিচ্ছে, শিক্ষা গ্রহণ করছে, তার কাছে সত্যটা অবারিত, তার কাছে সত্যটাই বড়। আমি আমার সত্যের আলোর কাছে যখন বুঝতে পেরেছি একজন ভয়ঙ্কর দানব এই দেশ শাসন করছে, অতএব আমি আমার দায়িত্ব মনে করেছি তার বিরুদ্ধে লড়াই করা। আর আমার অন্যান্য সতীর্থ এবং আমার অন্যান্য সহকর্মীদের মতো আমি সেই দিন এরশাদের সামরিক শাসন বিরোধী আন্দোলনে সামিল হয়েছি। তাই অনেক স্মৃতি এই বিশ্ববিদ্যালয় এবং সেই দিনের সেই গণতন্ত্র ফেরানোর আন্দোলন, যে আন্দোলনে জনগণের কাতারে উদ্দীপ্ত সূর্যের মতো সেদিন মানুষের কাছে, জনগণের কাছে আরেকটি নেতৃত্বকে যখন দেখলাম, তিনি তার বিধবা হয়েছেন বটে, কিন্তু সারা জাতিকে গণতন্ত্রে ফেরানোর মন্ত্রণা দিয়ে তিনি যখন রাজনীতির ময়দানকে অত্যন্ত আলোকিত করছেন, রাজনীতির ময়দানে যখন নেতৃত্ব দিচ্ছেন, তার সেই নেতৃত্বের পিছনে, সেই কাফেলার পিছনে দাঁড়িয়ে আমরা সেদিন সংগ্রাম করার উদ্বুদ্ধ হয়েছি, আমরা প্রেরণা পেয়েছি। তাই এই মতিহারের সবুজ চত্র আমার জীবন মরণের অনেক ঘটনার সাথে সম্পর্কিত। এই রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে 48 ঘন্টার প্রথম যে হরতাল, সেই হরতালে, এটা শ্রমিক কর্মচারীর হরতাল ছিল, সেই হরতালকে সমর্থন জানালো শেখ হাসিনার নেতৃত্বে 15 দল, দেশনেত্রী বেগম খালেদিয়ার নেতৃত্বে 7 দল। তারা সমর্থন জানালো সমস্ত ছাত্র সংগঠনগুলি। সেই হরতাল পালন করতে গিয়ে আমার এক সহকর্মী জাসদ ছাত্রলীগের শাহজাহান সিরাজ মারা গেল, এবং আমাদের অত্যন্ত পরিচিত হলে হলে যে দৈনিক খবরের কাগজ দিত সে হকার আব্দুল আজিজ গুলিতে মারা গেল। আর আমি সেখানেই 303 বুলেটে এই বিশ্ববিদ্যালয়ে লুটিয়ে পড়লাম। তাই আমি বলেছি, অনেক ঘটনা, অনেক দুর্ঘটনা, অনেক জীবন মৃত্যুর সন্ধিক্ষণ ঘটে গেছে এই মতিহারের সবুজ চত্বরে, এই পদ্মা বিধৌত রাজশাহী শহরের একটি প্রান্তে, যেখানে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল 1953 সালে। বন্ধুরা আমার, সেই স্মৃতি, সেই শিক্ষা, সেই জীবন নিয়ে জাতীয় রাজনীতিতে এখনো চলাফেরা করি, এখনো হেঁটে যাই। সেই দিন যা শিখেছি, সেই দিন যা জেনেছি, সেই জানার মধ্যে, সেই শেখার মধ্যে আমি গোটা জাতিকে জানতে পেরেছি, গোটা জাতিকে আমি উপলব্ধি করতে পেরেছি রাষ্ট্র কি, জানতে পেরেছি সমাজ কি, এবং রাষ্ট্র এবং সমাজের সংকটে কিভাবে দাঁড়াতে হয় এই শিক্ষাও পেয়েছি এই বিশ্ববিদ্যালয় থেকে। তাই জীবন মরণের অনেক বিষয়ের সাথে অত্যন্ত সংশ্লিষ্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয় যে কোনো আন্দোলন, ওটা যদি সত্যের আন্দোলন হয়, ন্যায়ের আন্দোলন হয়, গণতন্ত্রের আন্দোলন হয়, সেটা যদি স্বাধীনতার আন্দোলন হয়, সেটা যদি সার্বভৌমত্বের আন্দোলন হয়, এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কখনো পিছ পা থাকেননি। তাদের দুর্জয় সাহস, তাদের হৃদয়ের এবং ধমনীর মধ্যে যে প্রবাহমান উষ্ণ রক্তের যে ধারাবাহিকতা, সেইটা দিয়েই তারা রাজপথে নেমে এসেছে। তাই শাহজাহান সিরাজরা মারা গেছে, তাই এখানে ডক্টর জোহার মতো একজন প্রাণবন্ত এবং ছাত্র বৎসল একজন শিক্ষক মারা গেছে, যার কবর এখান থেকে মাত্র কয়েক গজ দূরে, তিনি সেখানে শায়িত আছে। বন্ধুরা আমার, এই হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমাদের বেড়ে ওঠা। বন্ধুরা আমার, এই রাজশাহী বিশ্ববিদ্যালয় আমরা যখন ঢুকছি, জানছি, তখন 75-এর 7ই নভেম্বর হয়ে গেছে। আমরা যখন ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছি সেই সময় 7ই নভেম্বরের ঘটনা, কিন্তু এটা তাৎপর্য আমরা বুঝতে পেরেছি পরে। আমাদের শিক্ষকদের কাছে, আমাদের বড় ভাইদের কাছে আমরা জানতে পেরেছি এর তাৎপর্যটা কি। বন্ধুরা আমার, 7ই নভেম্বর হচ্ছে সেই দিন যেদিন আমাদের স্বাধীনতা পূর্ণতা লাভ করেছে। আমরা ভৌগোলিক স্বাধীনতা পেয়েছি 71 সালে, কিন্তু 71 সালে ভৌগোলিক স্বাধীনতা পেলেও নাগরিক স্বাধীনতা ছিল না, কথা বলার স্বাধীনতা ছিল না। এবং এই না থাকার মধ্যে আবারও হাতে কুড়াল নিয়ে সাবেক যে প্রধানমন্ত্রী, তার পিতা, তিনি সম্পূর্ণভাবে গণতন্ত্রের বৃক্ষকে কেটে টুকরো টুকরো করে এক দল গঠন করলেন, তার নাম হলো বাকশাল। বন্ধুরা আমার, সেই বাকশালের 20 বৃক্ষ উপড়ে দিয়ে সেদিন ক্যান্টনমেন্ট থেকে সিপাহী আর বাড়ি বাড়ি থেকে জনতা একত্রিত হয়ে তারা রাস্তায় নেমে পড়ল। 7ই নভেম্বরের চেতনা ছিল যে সার্বভৌমত্ব রক্ষা করা, স্বাধীনতা রক্ষা করা, আর গণতন্ত্রকে পুনরুদ্ধার করা, প্রতিষ্ঠিত করা। ওই যে সম্মিলিত স্রোত, সম্মিলিত শক্তি কেন এসেছিল যে এই দেশটাকে পরাধীন রাখতে চায় কোনো পরাশক্তি, এই দেশটির উপর মাতব্বরি করতে চায় কোনো শক্তি,
এই দেশটিকে তারা পরাধীন রাখতে চায় কোন শক্তি, এর বিরুদ্ধেই জেগে ওঠা 7ই নভেম্বর। সার্বভৌমত্বকে অটুটভাবে শক্তিশালী করাই হচ্ছে 7ই নভেম্বর। 7ই নভেম্বর হচ্ছে আমাদের মুক্তভাবে কথা বলা, আমাদের মত প্রকাশের স্বাধীনতা, আমাদের জাতীয় পতাকে আমাদের মৃত্তিকার গভীরে পাত পাত করে উড়িয়ে দেওয়া, সেটাই হচ্ছে 7ই নভেম্বর। বন্ধুরা আমার, সেই জাগরিত চেতনা হচ্ছে 7ই নভেম্বর। যারা আমাদেরকে পরাধীন রাখতে চেয়েছিল, যারা আমাদেরকে মনে করেছিল তাদের পররাষ্ট্রনীতির অনুকরণ করতে হবে বাংলাদেশকে, তাদের অর্থনীতির অনুকরণ করতে হবে আমাদেরকে, তাদের সংস্কৃতির অনুষঙ্গ হতে হবে আমাদেরকে, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা মানি মানুষ, যারা 30 লক্ষ মানুষ অকাতরে জীবন দিতে পারে পাকিস্তানের সেই প্রশিক্ষিত সেনাবাহিনীর বিরুদ্ধে, তারা কি আরেকটা পরাশক্তির কাছে নিজের মাথা নত যেন করবে? তারা পিণ্ডির কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে দিল্লির কাছে নিজের মাথাকে নুইয়ে দিবে? এই শক্তি এবং এই ধরনের মানসিকতা তো বাংলাদেশের নেই। তাই বারবার তারা চেষ্টা করেও বাংলাদেশের মানুষের মাথা নত করতে পারেনি, যেমন 7ই নভেম্বর করতে পারেনি। সেই দিন সেই সম্মিলিত স্রোতে একজন মানুষ 71-এর মতো আবার ঝলসে উঠলেন। যে কথাটি স্যার বলেছেন, অধ্যাপক রফিকুল ইসলাম স্যার, যে যখন কোনো রাজনৈতিক নেতৃত্বের কোনো সন্ধান মানুষ পাচ্ছে না, তখন একটি ক্ষীণ কণ্ঠে রেডিও, তখন এত টেলিভিশন ছিল না, রেডিওতে একটি কণ্ঠধ্বনি আমরা পেয়েছি, সেটা হচ্ছে আমি মেজর জিয়া বলছি। এর স্বীকৃতি শেখ হাসিনা কত বিকৃত করেছে, তার এই ঘোষণা নিয়ে কত অনাচার করেছেন, অথচ তার স্বামী বলেছে আমরা সাহস পেলাম যখন রেডিওতে মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা শুনলাম। কত ধিকৃত এই মহিলা, কত মিথ্যাবাদী এই মহিলা। তার মন্ত্রিসভার অনেক মন্ত্রী বলেছেন যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, কিন্তু উনি বিশ্বাস করতে চাননি। কারণ স্বাধীনতা যুদ্ধের জন্য যারা দায়ী, স্বাধীনতা যুদ্ধকে যারা বিজয়ের পথে নিয়ে গেছে, তারা যদি বড় হয়, তারা যদি মহান হয়, তাহলে শেখ মুজিবের অবস্থান খাটো হবে। এটা শেখ হাসিনা জানেন। এই বলেই বারবার যারা স্বাধীনতা যুদ্ধের জন্য কাজ করেছেন তাদেরকে তিনি হেয় করেছেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষককে, এবং প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিনকে তিনি হেয় করেছেন। তার মেয়ে কদিন আগেই বলেছে এই যে সাবেক সরকার, এই সরকার ছিল মাফিয়া লীগ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সব মিলিয়ে মাফিয়া লীগ। কে বলছেন? তাজউদ্দিন সাহেবের মেয়ে। বন্ধুরা আমার, এইটা তো কোনো বিএনপির লোকের কথা নয়, এটা হচ্ছে তার কথা। তো সুতরাং এই 7ই নভেম্বর আমাদের, আমি আগেই বলেছি, এই 7ই নভেম্বর আমাদের স্বাধীনতাকে পূর্ণতা দান করেছে, আমাদের পূর্ণাঙ্গ রূপ দিয়েছে। এরপরে আবারও অনেক ষড়যন্ত্র চক্রান্ত, এরপরে আরও অনেক ঘটনা, আবার গণতন্ত্র হত্যা, আবার তার জন্যে গণতন্ত্র ফেরানোর জন্য সেই স্বাধীনতার ঘোষক তার সহধর্মিনী, তার লড়াই আপনারা দেখেছেন। কি লড়াই, কি আপসহীন লড়াই। খালেদা জিয়ার হাসিনার মধ্যে পার্থক্য তো এইটাই যে রাজনীতিতে যা বলবো সেটা করব, এটা খালেদা জিয়ার নীতি। আর শেখ হাসিনা হচ্ছে মুনাফিকি করে, মিথ্যা কথা বলে, জনগণকে প্রতারিত করে। তার বাবা যেমন 70 সালে যেভাবে করেছিলেন যে আমি 4 আনা সের চাল খাওয়াবো, তখন শের বলতো কেজিকে, আমরা এই 8 আনা সের ডাল খাওয়াবো বলে একবার প্রতারণা করলেন, ঠিক তেমনি শেখ হাসিনা বাড়িতে বাড়িতে চাকরি দিব বলে আপনার আবার মানুষকে প্রতারণা করে ক্ষমতায় এসে সেই ক্ষমতা আঁকড়ে ধরার চেষ্টা করলেন। তার এই আঁকড়ে ধরার মধ্যে জনগণের কি লাভ হয়েছে? জনগণ কি পেয়েছে? ওই বাড়িতে বাড়িতে তো আপনার চাকরি দেয়নি, বিনামূল্যে তো সার দেয়নি, কিন্তু লাভ হয়েছে একটি শক্তি। সেই শক্তিটি হচ্ছে পার্শ্ববর্তী দেশ, তাদের লাভ। এই কারণেই তারা আজকে অস্থির হয়ে গেছে। তারা আবারও পুনরাবৃত্তি ঘটাতে চায় সেই দুঃশাসনের, সেই লুটপাট, সেই হরিলুটের। আপনারা জানেন কি ভয়ঙ্কর রূপ এই 15 বছর গেছে, আপনারা নিজেরাই সাক্ষী। ইতিমধ্যে আপনারা বড় হয়েছে, আপনারা স্কুল কলেজ পার হয়ে বিশ্ববিদ্যালয়ে আপনার একজন মন্ত্রী, আমি বেশি উদাহরণ দেব না, একজন মন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চট্টগ্রামে বাড়ি, তিনি লন্ডন সহ পৃথিবীর বিভিন্ন দেশে 620টি তার বাড়ির খোঁজ পাওয়া গেছে ওই সময়। তাহলে কি পরিমাণ টাকা লুট করেছেন, কি পরিমাণ টাকা পাচার করেছেন। পুলিশের একজন আইজি তিনি 1000 কোটি টাকা পাচার করেছেন। এটা শেখ হাসিনার মদদে হয়েছে।
ওরা এমনি করেনি, বলেছে তোমরা মেরে ধরে রক্তাক্ত করে আমাকে ক্ষমতায় বসিয়ে রাখো, তোমরা যা ইচ্ছা তাই করো। এই কারণে পুলিশ অত্যন্ত নিষ্ঠুর ভূমিকা পালন করেছে, পুলিশ অত্যন্ত অমানবিক ভূমিকা পালন করেছে। বন্ধুরা আমার, এই হলো আপনার পরিস্থিতি। একটা দুর্নীতির আরেকটা কথা বলি, আপনাদেরকে অত্যন্ত মজা লাগবে। আপনার এই যে ঢাকা মহানগর দক্ষিণের যিনি মেয়র ছিলেন, ওনার ভাতিজা হন, ওনার ফুফাতো ভাইয়ের ছেলে তাপস, মেয়র তাপসের নাম শুনেছেন না? মানে এরা কত বড় লাট সাহেব হয়ে গিয়েছিল যে উনার দুপুরের মানে লাঞ্চের খাবার আসবে বাসা থেকে, এইটা সরকারি গাড়িতে আসবে, অর্থাৎ সিটি কর্পোরেশনের গাড়িতে নিয়ে আসবে, এবং এর জন্য মাসিক খরচ হয়েছে 25 লাখ টাকা। সংবাদপত্রে এটা প্রকাশিত হয়েছে। কিন্তু এরা নাই, এদের কাউকে পাওয়া যাচ্ছে না। শেখ হাসিনা তার বোনকে নিয়ে চলে গেছে, শেখ পরিবারের কেউ নাই, অর্থাৎ ওরা আগেই জানতো। তাদের নেতা কর্মী যাদেরকে দিয়ে তারা অনেককে হত্যা করিয়েছে, যারা গণতন্ত্রকামী মানুষের মিছিলে যারা গুলি করেছে, তাদের দিকে কিন্তু শেখ হাসিনা তাকায়নি। তাদেরকে ফেলে রেখে পালিয়ে গেলেন শেখ হাসিনা, পালিয়ে গেলেন হচ্ছে তার বোন আর তার শেখ পরিবারের তাপস থেকে শুরু করে সবাই। এই হচ্ছে শেখ হাসিনার বৈশিষ্ট্য, এই হচ্ছে তার চরিত্র। আজকে দেখলাম একটা স্টেটমেন্ট এসছে শেখ হাসিনার, যে চিন্ময়কে গ্রেপ্তার করার ব্যাপারে উনি অত্যন্ত দুঃখ প্রকাশ করে তার মুক্তি দাবি করে একটা স্টেটমেন্ট আমি আজকে গণমাধ্যমে দেখলাম। আপনার চিন্ময় গ্রেপ্তার হয়েছেন দেশের প্রচলিত আইন অনুযায়ী। হঠাৎ করে এই ইসকন নামে একটি সংগঠন, তাদের বিভিন্ন তৎপরতা দেখা গেল, সেই তৎপরতার মধ্যে সে দায়ী দেশকে, ওই যে কথাটি এখানে বলেছেন স্যার, যে অস্থিতিশীল করার জন্য যত রকমের পদ্ধতি নেওয়া দরকার সেটা করা হচ্ছে বিভিন্নভাবে, সেটার মধ্যে একটা বিষয়। তো এখন কথা হলো যে আপনি মুগ্ধর মতো একটি ছেলে, কি তারুণ্যদীপ্ত ছেলে, বাচ্চা ছেলে, হয়তো কলেজে পড়ে, সে তার আরেক সতীর্থ গুলি খাচ্ছে, তাকে বলছে পানি লাগবে পানি। আপনি যে মুগ্ধকে হত্যা করতে পারেন, যে আবু সাইদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছেলে, যার বুকের পাঞ্জাবি ছিঁড়েতে দাঁড়িয়ে ওই পুলিশের বুলেট বরণ করেছে, তাকে হত্যা করতে পারেন। আজ আপনি নাফিজের মতো ছেলেকে হত্যা করতে পারেন। আজকে চিন্ময় গ্রেপ্তার হয়েছে বলে আপনি আজকে কুমিরের কান্না কাঁদছেন, ক্রোকোডাইল টিয়ার্স আপনার চোখ দিয়ে পড়ছে। এইটার জন্য আপনি কি পুরস্কার পাবেন ভারতের কাছ থেকে? শেখ হাসিনা, আজকে ভারতের পররাষ্ট্র দপ্তর চিন্ময়কে মুক্তি দেওয়ার জন্য বলেন, কারণ ভারতীয় পররাষ্ট্র দপ্তরকে আমি বলি, এই শেখ হাসিনার পোষ্য সন্তান যুবলীগ ছাত্রলীগ যখন কিশোর বিশ্বজিৎকে হত্যা করলো, কই সেদিন তো আমরা ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে আমরা কোনো স্টেটমেন্ট দেখলাম না। তখন ভারতের পররাষ্ট্র দপ্তর নিশ্চুপ থাকলো কেন? যখন আপনার উত্তর পূর্বাঞ্চলের নদীর বাঁধগুলো ছেড়ে দিলেন, দিয়ে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল ভেসে গেল, ওখানে তো মুসলমানের বাড়ি শুধু ভাসেনি, হিন্দুর বাড়িও ভেসে গেছে। কই সেই দিন তো ভারতের পররাষ্ট্র দপ্তর তাদের কোনো মায়া দয়া তো দেখলাম না। আপনারা কি করছেন সেটা দেশবাসী জানে। যে চিন্ময়, যার নামে অভিযোগ আছে, সে তো বাংলাদেশের নাগরিক, তার অপরাধ করুক বা না করুক, না করলে আদালত সেটা দেখবে, অপরাধ করলে আদালত সেটা দেখবে। আপনাদের এত ইন্টারেস্ট হলো কেন? এখানে তো গত আন্দোলনে 2000-এর মতো শিশু, তরুণ, কিশোরকে নির্বিচারে হত্যা করলো যে শেখ হাসিনা, তাকে আপনারা সেখানে আশ্রয় দিলেন। আজকে সার্জিস এবং হাসনাত তারা বলেছে যে তাদের উপর যে আক্রমণ একটা হয়েছে, যে এখানে থাকতে পারে ইসকনের সংযোগ থাকতে পারে, এগুলো কিসের আলামত? এগুলো কি ঘটনা হচ্ছে? আপনাকে মনে করছেন যে আপনারা পার পেয়ে যাবেন, বাংলাদেশকে অস্থিতিশীল করবেন? এটা তো 18 কোটির দেশ। এই 18 কোটি মানুষের দেশে অস্থিতিশীলতা তৈরি করে আপনারা কিছু করতে পারবেন না। এদেশের মানুষ সচেতন, এদেশের মানুষ যুদ্ধ করে তাদের স্বাধীনতা এনেছে। ভারত তো স্বাধীনতা সংগ্রাম করেছে,
কিভাবে নিজের জীবনকে উৎসর্গ করতে হয় নিজের দেশকে বাঁচাতে, এটা বাংলাদেশের মানুষ জানে। এখানে দীর্ঘদিন ধরে হিন্দু মুসলমান একত্রিত আমরা বসবাস করছি। হিন্দুদের পূজায় আমরা যাই, মুসলমানদের মানে ঈদ মিলাদুল নবীতে আমার হিন্দু বন্ধুরা আসে। আমাদের এই মিলনের যে ঐতিহ্য, আমাদের এই ভ্রাতৃত্বের ঐতিহ্যকে আজকে ভারতের সাউথ ব্লক কি ভেঙে দিতে চাচ্ছেন একমাত্র শেখ হাসিনাকে, তাকে রক্ষা করার জন্য, তাকে বাংলাদেশে প্রেরণের জন্য আপনারা কত ধরনের চক্রান্তের মধ্যে জড়িত আছেন আমরা জানি না, কিন্তু বাংলাদেশের মানুষ এটা ধরে ফেলছে। তাই বন্ধুরা, আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না। আপনারা জানেন যে 5ই আগস্ট আরেকটি দুনিয়া কাঁপানো বিপ্লব হয়েছে, ছাত্র জনতার এই বিপ্লব। এই বিপ্লব হচ্ছে গণতন্ত্রের জন্য, স্বাধীনভাবে কথা বলার জন্য, স্বাধীনভাবে চলাচলের জন্য, এবং আমি আমার ভোট যাকে মনে করব তাকে দেওয়ার জন্য। তাই 75-এর 7ই নভেম্বরের যে অন্তর্নিহিত চেতনা, সেই চেতনারই আরেকটি রূপ হচ্ছে 5ই আগস্ট। 7ই নভেম্বর হয়েছিল বলেই আজকে ছাত্র জনতা সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে আবার ওই যে স্কুলের বাচ্চাদেরকে সাথে নিয়ে তার মা বাপ যেমন রাস্তায় দাঁড়িয়েছিল, তাদের মা বাপ তো 7ই নভেম্বরের চেতনা জানে, সেই চেতনা উদ্বুদ্ধ হয়ে 5ই আগস্ট ঘটিয়েছে। সুতরাং বাংলাদেশে যখন এই ধরনের চেতনায় দেশের মানুষ ধারণ করে, সেইখানে আন্তর্জাতিক ষড়যন্ত্র দিয়ে বাংলাদেশকে দাবিয়ে রাখা যাবে না। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ।